নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে ইদারায় গণ্ডগোল এই গল্পের শেষ পর্ব শোনাবো। তাহলে চলো আর দেরি করব না, গল্পটা শুরু করি। গল্পটা শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শোনাই, তাহলে তোমরা ভালোভাবে শেষ পর্বটা বুঝতে পারবে। চক্রবর্তী মশাই এবার একটু ভয়ে ভয়েই বললেন, আগে সে এক সাংঘাতিক ভুতুড়ে ব্যাপার। তখনই রায়বাবু আবার বলতে শুরু করলেন, চুপ 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 করো, রাম 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 বলে আবার রায়বাবু কানে হাত দিলেন। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বললেন, রেখে ঢেকে বলো। আগে বালতি ঘটির সব দড়ি তেনারা কেটে নেন, শেকল পর্যন্ত ছেড়েন। তাছাড়া ইঁদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু তাল গাছের মতো ঢেউ দেয়, জল হিলবিল করে ফাঁপে। বাবারে বলে রায়বাবু চোখ বুজে ফেলেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনটাই মাটি করলি তোরা। নাই মশাই, আজ রাতে আমার শোয়ার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। যে আগে গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল, হুজুর আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, এবার আমাদের ইদারার একটা বিলিপ ব্যবস্থা করুন। ইদারা বুঝিয়ে ফেলোগে, ওই ইদারা রাখা ঠিক নয়। দরকার হলে আমি ইদারা বোঝানোর জন্য গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবক্ষণ। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয়, কাছারি ঘরের সব প্রজাই হাঁ হাঁ করে উঠে বলল, তা হয় না হুজুর, সেই ইদারার জল আমাদের কাছে ধনন্তরী। তাছাড়া জল তো নষ্টও হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ, ও না মুখে আনবি না, তোরা আনবি তো মাটিতে পুঁতে ফেলবো। সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন, এ তো লেঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগের সভা পণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনও বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন। ভারী ভুলো মন আর দিনরাত খাই খাই, তাকে দিয়ে কাজ হয় না। তাই নতুন সভা পণ্ডিত রাখা হয়েছে কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন। তার ক্ষমতা বা পণ্ডিত্য কতদূর তার পরীক্ষা এখনো হয়নি, তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বল, তা সেও বেশি কথা কিছু নয়। তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালেই গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর। পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরের 100-2 লোক। দুপুর পেরিয়ে গাঁয়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশপাশের গাঁয়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইদারাটি খোঁড়া হয়েছিল। চারিদিক কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন। একটা বিশাল পিপল গাছ ছায়া দিচ্ছে। ইদারার 4 ধারে বড় বড় ঘাসের বন, পাখি ডাকছে, প্রজাপতি উঠছে। কেশব আস্তে আস্তে ইদারার ধারে এসে দাঁড়ালেন। মুখখানা গম্ভীর, সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যি কাক চক্ষু জল টলমল করছে। কেশব আস্তে আস্তে করে বললেন,
কে আছিস? উঠে আয়, নইলে থুতু ফেলবো। এই কথায় কি হলো কে জানে, ইদারার মধ্যে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো। সেই সঙ্গে বোঁ বোঁ বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে দৌড় পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছে। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না বলতে বলতে ইদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভর কাবার কিছু নেই, রোগা লিগলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসের নয়, ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি। সব কটার গা ভিজে সপ সপ করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? আগে ভূতের সংখ্যা বড্ডই কমে যাচ্ছে যে, এই দাঁড়ার জল খেয়ে তল্লাটের লোকেরা রোগবালাই নেই, 100-150 বছর হেসে খেলে বাঁচে, না মরলে ভূত হয় কেমন করে, তাই ভাবলুম ইদারাটা দখল করে থাকি বলে ভূতেরা মাথা চুলকোয়। কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা অপাত্তগাহ। ভূতেরা আশকারা পেয়ে বলে, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে রয়েছেন, ওর বয়স 120 বছর। বিশ্বাস না হয় জিজ্ঞেস করুন ওকে। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বললেন, বলে কি এরা মশাই, সত্যি নাকি? এক হাতে ধরা পইতে অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করে ধরে রেখে চক্রবর্তী আমতা আমতা করে বললেন, ঠিক 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 স্মরণে নেই, কট প্রশ্ন, কিন্তু অপাত্তগাহ। কেশব বললেন। ঠিক এই সময় চক্রবর্তীর মাথায়ও ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? কেশব চিন্তিতভাবে বললেন, সেটা কট প্রশ্ন। চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু অপাত্তগাহ। ভূত যদি নাই মরে তবে সেটাও ভালো দেখায় না। স্বয়ং মাইকেল বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ভূতেরা কাউ মাউ করে বলে উঠল, তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া ওলাউটা সন্ধিপাতিক সন্ন্যাস রোগ হয় না, তাহলে মরব কিসে? দোষটা কি আমাদের? চক্রবর্তী সাহসে ভর করে বললেন, তাহলে তো দোষ আমাদেরও নয় বাপ সকল। কেশব বললেন, অতি কট প্রশ্ন। চক্রবর্তী বলে উঠলেন, কিন্তু অপাত্তগাহ। সপাচেক ছন্ন ছাড়া বিদঘুটে ভেজা ভূত চারিদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল, ঠাকুর মশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিন রাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্ত ভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট দিতে যেতে দেবেন না। এও অতি কূট প্রশ্ন। কেশব বললেন। চক্রবর্তী মশাই এবার আর অপাত্তগাহ বললেন না, সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই, না যদি হয় তবে আমি ওই দাঁড়ার মধ্যে থুতু ফেলবো, আর তারই বা দরকার কি? এক্ষুনি আমি এই সব ভূত বাবা সকলের গায়েই থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতেদের ভারী ভয়,
বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আঁতকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচাতে থাকে, থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না, থুতু দেবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই, যে কোট প্রশ্ন তুলেছেন তা অপাত্রগ্রাহ বটে, আবার তোমাদের কথাও ফেলা নয়, কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না, সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়, তাই তোমাদের মুক্তি ঠেকে না। ভূতেরা কাউমাউ করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। কেশব দৃঢ়স্বরে বললেন, তা হয় না, ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপরই দ্বারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনে মিলে থুতু। আর বলতে হলো না, ঝপাঝপ ভূতেরা ইদারা লাফিয়ে নেমে ঠান ঠান ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইদারার চারপাশে। পুরনো ইদারায় এরপর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল। এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরাও আর তাদের দেখে ভয় পেত না। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।